আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এইচএসসি একাডেমিক কোর্সের কনসেপ্ট ক্লাসে। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা টপিক 5 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা টপিক 6 কভার করব। টপিক 6-এ আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হিসাব সমীকরণ। তো চলো এই হিসাব সমীকরণ এই টপিকটা আমরা আমাদের মূলত কিসের ক্ষেত্রে কাজে লাগবে। তো হিসাব সমীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই কনসেপ্ট ক্লাসটা তোমার এমসিকিউ এর জন্য কাজে লাগবে, এমসিকিউ এর জন্য তো তোমার কাজে লাগবেই, প্লাস এখানে সিকিউ এর ফাউন্ডেশন ক্লাস হিসেবে কাজ করবে। সিকিউ এর তোমার ফাউন্ডেশন ক্লাস হিসেবে কাজ করবে, অর্থাৎ এই ক্লাসটা যদি তুমি ভালো মতো করো, এই ক্লাসটা করলে তুমি ম্যাথ সলভ করতে পারবে। হ্যাঁ, ম্যাথ সলভ করার ক্ষেত্রে তোমার এই ক্লাসটা একটা ফাউন্ডেশন ক্লাস হিসেবে কাজে দিবে, তাই এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এটা তোমার একটা ফাউন্ডেশন ক্লাস হিসেবে কাজ করবে। আজকের ক্লাসটা বা এই ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে না করো, তাহলে পরবর্তীতে যখন আমি সিকিউ সলভ করাবো বা সিকিউ সলভিং কোর্সে যখন তোমাদেরকে আমি সৃজনশীল সলভ করা দিব, তখন কিন্তু তোমরা স্ট্রাগল করবে। তাই এটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে মূলত তোমার সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণ কি? এ সমান সমান তোমার অ্যাসেট, হ্যাঁ, এ সমান সমান অ্যাসেট বা সম্পদ, সম্পদ সমান সমান এল সমান সমান লায়াবিলিটিস বা দায়, লিটিস বা দায়, দায়। আর ই এখানে ই হবে না, এখানে ওই হবে। ওই হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তো এইটাই মূলত হিসাব সমীকরণের উপাদান। তো হিসাব সমীকরণে সবসময় সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান হবে। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান হবে, এতটুকু মাথায় রাখলে হবে। এটা হচ্ছে তোমার সূত্র। হিসাব সমীকরণের সূত্রকে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদ, একটা প্রতিষ্ঠানের সম্পদ সবসময় তার দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান হবে। তো এই যে হিসাব সমীকরণটা আছে, সম্পদ বলতে আমরা মূলত কি বুঝি, দায় বলতে আমরা কি বুঝি, সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো এখানে চলো আমরা একটু ছবির মাধ্যমে বুঝে নিই। যেখানে এ সমান সমান অ্যাসেট বা সম্পদ, এল সমান সমান লায়াবিলিটিস এবং ই সমান সমান ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তো হিসাব সমীকরণে আমার মূলত এই সম্পদ বলতে আমরা কি বুঝি, এখানে একটু ইংলিশ মিডিয়ামে যারা আসো, এখানে আমি ইংলিশে একটু বোঝাই দিচ্ছি যে অ্যাসেট হচ্ছে হোয়াট ইউ ওন, মানে তোমার নিজস্ব যা কিছু আছে, তোমার নিজস্ব যা তুমি ওন করো, সেটাকে আমরা সম্পদ বলে থাকি। হ্যাঁ, এবং সম্পদ সেটাই যেটা তোমার ভ্যালু অ্যাড করে। কি অ্যাড করে? ভ্যালু বাড়ায়। হ্যাঁ, যেটা তোমার ভ্যালু অ্যাড করে লাইফে। যেমন তুমি যদি একটা বিল্ডিং কেনো বা তুমি যদি একটা জমি কেনো, হ্যাঁ, একটা বিল্ডিং কেনো বা জমি কেন, এটা তোমার সম্পদ। তো এই সম্পদের মূল্যটা কিন্তু সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে, কখনো হ্রাস পাবে না। দায় মানে কি? দায় মানে হচ্ছে তোমার ব্যবসায়ের প্রতি তৃতীয় পক্ষ যা পাবে, তৃতীয় পক্ষ যে দাবি করে, সেটাই হচ্ছে তোমার দায়। তোমার ব্যবসার প্রতি তৃতীয় পক্ষ যেটা দাবি করবে, সেটাই হচ্ছে কি তোমার দায়। হ্যাঁ, এবং সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা থাকে, সেটাই হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা থাকবে, সেটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। দায় আবার দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী দায়, স্বল্প মেয়াদী দায়, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘ মেয়াদী দায়। হ্যাঁ, সম্পদ আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার চলতি সম্পদ, সম্পদ আবার দুই প্রকার। একটা হচ্ছে চলতি সম্পদ, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। ঠিক আছে? আর তোমার ইকুইটির মধ্যে আবার চারটা উপাদান আছে। একটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, বাংলা যেটাকে আমরা বলি মূলধন। মূলধন নিয়ে তুমি একটা ব্যবসা শুরু করবা সবসময়। মূলধন, প্রফিট বা রেভিনিউ মানে আয়, প্রফিট বা রেভিনিউ মানে কি? আয়। হ্যাঁ, আর হচ্ছে ব্যয় আর উত্তোলন। এই চারটা উপাদান নিয়ে তোমার হচ্ছে মালিকানা সত্ত্ব গঠিত। তো আমরা আরও বিস্তারিত পড়বো, সামনে আরও বিস্তারিত পড়বো। তো হিসাব সমীকরণের বর্ধিত রূপটা আমরা দেখতে পাই যে এ ইকুয়াল টু এল প্লাস এ সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, আমি বললাম না যে মালিকানা সত্ত্বের চারটা উপাদান। তো চারটা উপাদান হচ্ছে কি তোমার ওনার্স ইকুইটি বলা হয় ইংলিশে, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের চারটা উপাদান কি কি? সি মানে ক্যাপিটাল মানে মূলধন।
মূলধনের সাথে, এটা বাংলায় লেখো, মূলধনের সাথে আয় যোগ হবে, ব্যয় বাদ হবে এবং উত্তোলন বাদ হবে। আয় যোগ হবে, ব্যয় বাদ হবে এবং উত্তোলন বাদ হবে। যেটা থাকবে সেটাই কি তোমার মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটির সূত্র কি? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। হ্যাঁ, তো এখানে দেখো তোমার বাংলায়ও দিয়ে দেওয়া আছে, আমার বাংলা লেখা লাগলো না। তোমার সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস রেভিনিউ মাইনাস খরচ মাইনাস উত্তোলন। তো এখানে মূলধন প্লাস রেভিনিউ মাইনাস খরচ প্লাস উত্তোলন, খরচ মাইনাস উত্তোলন মিলিয়ে হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। হ্যাঁ, তো মালিকানা সত্ত্বের সূত্র কি? মূলধনের সাথে রেভিনিউ বা আয় যোগ হবে, রেভিনিউর আর এক নাম কি তোমার আয়, রেভিনিউ বা আয় যোগ হবে, খরচ বাদ যাবে এবং উত্তোলন বাদ যাবে। যেটা থাকবে সেটাই কি তোমার মালিকানা সত্ত্ব। আর এখানে তোমার দায় এবং মালিকানা সত্ত্ব সবসময় যোগ হবে, যোগ হয়ে কার সমান হবে? সম্পদের সমান হবে। তো এটাই হচ্ছে হিসাব সমীকরণের মূল উপাদান। তো হিসাব সমীকরণের মূল উপাদান তিনটা: সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। হ্যাঁ, তো এখানে এই হিসাব সমীকরণের যে উপাদানটা ইকুয়াল টু এল প্লাস ওই, এটা আমরা নানা রকমভাবে সফল করতে পারি, কিন্তু তোমরা বীজগণিত শিখছো না? যেমন এ ইকুয়াল টু এল প্লাস ওই, তার মানে এ মাইনাস ওই সমান সমান এল, অর্থাৎ সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান সমান দায়। সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান সমান দায়। হ্যাঁ, আবার এ মাইনাস এল সমান সমান ওই, অর্থাৎ সম্পদ মাইনাস দায়, সম্পদ মাইনাস দায় সমান সমান মালিকানা সত্ত্ব। তো এই যে মালিকানা সত্ত্বের মূল সমীকরণটা আমরা এইভাবেও লিখতে পারি। তো এগুলো একটু লিখে নাও। হ্যাঁ, এগুলো একটু লিখে দাও যে সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব, মশ লিখি, মালিকানা সত্ত্ব সমান সমান দায়। সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান সমান দায়। আবার সম্পদ মাইনাস দায় সমান সমান মালিকানা সত্ত্ব। তো এগুলো হচ্ছে তোমার হিসাব সমীকরণের নানা রকম পরিবর্তিত রূপ। তো এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এত সোজা দিবে না ইকুয়াল টু এল প্লাস ওই, ওটা তোমরা সবাই মুখস্থ করবা, কিন্তু একটু ঘুরাই দিলে তখনই তোমাদের কাঁপাকাঁপি লেগে যাবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখো, লিখে রাখো। তারপরে দেখো এখানে মূলত হিসাব সমীকরণের বলতে কি বোঝায় সেটা বোঝানো হয়েছে। তো হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে? যে লেনদেন সংঘটিত হয় তা হিসাব সমীকরণে প্রভাব ফেলে। তো কি ধরনের প্রভাব ফেলে? যেমন আয় বা এবং মালিক কর্তৃক মূলধন আনয়ন অথবা উত্তোলন মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায়। তো মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে কি? যখন আয় বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে। মালিক কর্তৃক যখন মূলধন আনয়ন করা হয় তখন কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার যখন উত্তোলন করা হয় তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এভাবে তোমার মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায়। তো মালিকানা সত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে? যে কারবারের উপর মালিকের দাবিকে বোঝানো হয়েছে। মালিকানা সত্ত্ব মূলত মালিকের দাবি। হ্যাঁ, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিশ্লেষণ করে দেখো এখানে কিছু কিছু ঘটনা দেওয়া আছে, এগুলো এখন আমরা অ্যানালাইসিস করব। ধরলাম মাসুম তার ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করেছেন। হ্যাঁ, তো বিনিয়োগ করায় কি কি হয়েছে? এখানে দুইটা পক্ষ আছে। 50,000 টাকা বিনিয়োগ করছে। 50,000 টাকা বিনিয়োগ করলে কারবারে কি বৃদ্ধি পাইছে? নগদ অর্থ বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। কারবারে মূলধনও বৃদ্ধি পাইছে। হ্যাঁ, মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মূলধন বৃদ্ধি পেয়েছে। তো নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় সম্পদ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সম্পদ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মালিক বিনিয়োগ করা হয় তোমার মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পেয়েছে ওই, অর্থাৎ নগদান বৃদ্ধি পাওয়ায় আমার কি বৃদ্ধি পেল? অ্যাসেট বৃদ্ধি পেল। এবং মূলধন বৃদ্ধি পাওয়ায় আমার ওনার্স ইকুইটি বৃদ্ধি পেল। বোঝা গেছে? তো আমার হিসাব সমীকরণ দুইটা উপাদানের কিন্তু পরিবর্তন হচ্ছে। নগদ টাকা আনয়ন করায় নগদান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সম্পদ বাড়তেছে। তোমার কি বাড়তেছে? সম্পদ বাড়ছে। এবং তোমার মূলধন আনয়ন করায় এখানে মালিকানা সত্ত্ব বাড়ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার লেনদেন। আমার এইভাবে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে আমার হিসাব সমীকরণ যে পরিবর্তন সেটা আমার বুঝতে হবে। তো এখন দেখো আমরা আরেকটা হিসাব সমীকরণ বিশ্লেষণ করি যে জনাব মাসুম তার ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করেছেন। তো 50,000 টাকা বিনিয়োগ করে কি হয়েছে? 50,000 টাকা বিনিয়োগ করার মাধ্যমে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। তো দেখো সম্পদে নগদের ঘরে 50,000 টাকা ডেবিট দিল এবং মূলধন বৃদ্ধি পাচ্ছে।
হ্যাঁ, তো মাসুমের মূলধন কি করে আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা উপাদান, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো সি মানে কি ক্যাপিটাল সবসময় মূলধনকে বাড়ায় দেয়। হ্যাঁ, তো এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল যেহেতু মূলধন আনয়ন করেছে। এভাবে আমার অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো এখন আমাকে বুঝতে হবে যে কখন আমার ডেবিট হবে কখন ক্রেডিট হবে। একটা জিনিস লিখে নাও, সবাই সূত্র লিখে নাও, সম্পদ এবং ব্যয় এই দুটো উপাদান বৃদ্ধি পেলে অর্থাৎ প্লাস হলে ডেবিট এবং হ্রাস পেলে অর্থাৎ মাইনাস হলে ক্রেডিট। আর আয়, দায় ও মালিকানা সত্ত্ব মশা দিলাম, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট উল্টাটা, হ্যাঁ, এবং হ্রাস পেলে ডেবিট। তাহলে দেখো নগদ একটা কি সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট হবে, এই জন্য নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, আর মালিকানা সত্ত্ব মূলধন কি করে মালিকানা সত্ত্বকে বাড়ায় দেয়। হ্যাঁ, তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি ক্রেডিট। তো এই জন্য দেখো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে, এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার কারণে তোমার ক্রেডিট হলো। হ্যাঁ, তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলো এই জন্য তোমার ক্রেডিট হলো। বোঝা গেছে? তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তো এইভাবে আমরা প্রত্যেকটা লেনদেন আমরা অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব। তো লেনদেন দুইটা অ্যানালাইসিস করি, যে ধারে 15,000 টাকা মূল্যের কম্পিউটার ক্রয়। তো ধারে ক্রয় বিক্রয় জাবেদা তোমাদেরকে একটা টেকনিকের মাধ্যমে শিখিয়ে দিই। এটা হচ্ছে দেবী আমায় ক্রোপা করো, ক্রোপা। হ্যাঁ, যারা মুসলিম ধর্মের আছো তারা ক্রোপা, আমি এই জন্য ক্রোপা বললাম, ক্রোপা করো। হ্যাঁ, তো দেবী আর ক্রোপা এই দুইটা ওয়ার্ড মাথায় রাখবা। দেবীতে হচ্ছে ধারে বিক্রয়ের জাবেদা, এই যে বি দিয়ে বিক্রয়, বি দিয়ে কি বিক্রয়, আর ক্র দিয়ে কি ক্রয়। হ্যাঁ, তো ধারে বিক্রয় জাবেদা হচ্ছে দেবীতে কি দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আর ক্রোপাতে কি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন আসি কেন ডেবিট কেন ক্রেডিট হচ্ছে। দেনাদার মানে কি? দেনাদার মানে আমি টাকাটা পাবো, এটা এক ধরনের চলতি সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেলে সবসময় ডেবিট হয়, তাই দেনাদার হিসাব ডেবিট হয়েছে। হ্যাঁ, এবং বিক্রয় হচ্ছে আয়। তো আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা উপাদান, একটা হচ্ছে মূলধন, আয়, ব্যয় আর উত্তোলন। তো মূলধনের সাথে আয়টা যোগ হয়, মানে আয় মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়, তাই বিক্রয়টা ক্রেডিট হয়েছে। অর্থাৎ বিক্রয় যেহেতু আয়কে বাড়িয়ে দিয়েছে তাই এটা ক্রেডিট হয়েছে। বোঝা গেছে? তারপরে ক্রয় করলে কি ব্যয় হয়। আমরা জানি মালিকানা সত্ত্বকে কমায় দেয় কি, মালিকানা সত্ত্বকে কমায় দেয় হচ্ছে ব্যয়। তার মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়, তাই ক্রয় হিসাব ডেবিট হয়েছে। ক্রয় যেহেতু একটা খরচ, এটা মালিকানা সত্ত্বকে কমিয়ে দিয়েছে, তাই মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হবে এবং বাড়লে ক্রেডিট হবে, তাই ক্রয় হিসাব ডেবিট হয়েছে। আর পাওনাদার হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমি বলেছি যে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই পাওনাদার যেহেতু একটা দায় হিসাব, তাই দায় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হয়েছে। হ্যাঁ, এখানে দেখো ধারে 15,000 টাকা মূল্যে কম্পিউটার ক্রয় করলো, আমাকে বুঝতে হবে ধারে কম্পিউটার ক্রয় করা হয়েছে। কম্পিউটার একটা সম্পদ, তো সম্পদ ক্রয় করা হয়েছে তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। তাই কম্পিউটার অফিস সরঞ্জাম, কম্পিউটার এক ধরনের অফিস সরঞ্জাম হিসাব, তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এবং যেহেতু ধারে তোমার বিক্রয় করা হয়েছে তাই তোমার পাওনাদার বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাই পাওনাদার হিসাব প্রদেয় হিসাব ক্রেডিট। যেটা জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আমরা লেনদেন থেকে জাবেদাটা আস্তে আস্তে শিখব। অফিস সরঞ্জাম ডেবিট, ব্র্যাকেটে লিখবা হচ্ছে তোমার কি ক্রয় করছে কম্পিউটার, অফিস সরঞ্জাম কম্পিউটার ডেবিট 15,000 টাকা। হ্যাঁ, এবং তোমার প্রদেয় মানে কি পাওনাদার, হ্যাঁ, মানে হচ্ছে দায়, প্রদেয় হিসাব ক্রেডিট 15,000, অর্থাৎ দায়ও বৃদ্ধি পেল। তো এইভাবে আমরা অ্যানালাইসিস করতে হবে। তো দেখো এখানে দায়ের এখানে 15,000 আসলো, দায়ের এখানে কত আসলো 15,000 আসলো। তো 15,000 টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয় করা হলো। ধারে ক্রয়ের ফলে একদিকে সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর অন্যদিকে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? এইভাবে আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস করতে হবে। লেনদেন 3, নগদে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। কি ক্রয় করা হয়েছে? নগদে পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে কি নগদ থেকে টাকা চলে গেল। হ্যাঁ, আর কি ক্রয় করা হয়েছে? তোমার নগদে পণ্য ক্রয় করা হলো। ক্রয় হচ্ছে একটা ব্যয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। এখানে তোমার জাবেদা কি ক্রয় হিসাব
ডেবিট নগদান ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট নগদান ক্রেডিট। তো 10,000 টাকা যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, নগদ থেকে টাকাটা চলে গেল, তাই 10,000 টাকা দেখো মাইনাস হয়েছে। আর এই আগেরগুলো হচ্ছে আগের হিসাব কাউন্ট করছে, ওগুলো এখন অফিস সরঞ্জাম এটার সাথে দেওয়া দরকার নেই, এটা মানে টোটাল একসাথে যোগ করছে, বোঝা গেছে? তুমি জাস্ট এই লেনদেনটার দিক ফোকাস করো। 10,000 টাকা কি হলো? মাইনাস হয়ে গেল। হ্যাঁ, কেন মাইনাস হয়েছে? কারণ নগদ থেকে টাকা চলে গেছে, তাই 10,000 টাকা মাইনাস হয়েছে। আর হচ্ছে কি করা হয়েছে? ক্রয়, ক্রয় হচ্ছে খরচ, খরচ কি মালিকানা সত্ত্বকে কমায় দেয়, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়, তাই দেখো মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস হয়েছে 10,000, বোঝা গেছে? তো এইভাবে হচ্ছে তোমার অ্যানালাইসিস করতে হবে যে দেখো নগদে পণ্য ক্রয় করায় সম্পদ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। হ্যাঁ, তো আমরা একটা লেনদেনে ফোকাস দেবো। লেনদেন 4-এ দেখো কি করা হয়েছে, নগদে পণ্য বিক্রয় করা হলো, বিক্রয় করলে আয় হয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকাও বৃদ্ধি পাইছে 25,000 এবং আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 25,000। এই দেখো 25,000 এখানে নগদে প্লাস হলো, আর এখানে 25,000 মালিকানা সত্ত্ব প্লাস হলো। কেন প্লাস হলো? এখানে এখন আমরা জাবেদার মাধ্যমে ভেঙে ভেঙে দেখি। নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট 25,000, আর তোমার বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট 25,000। হ্যাঁ, তো নগদান কেন ডেবিট হলো? নগদ হচ্ছে একটা চলতি সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই ডেবিট 25,000 হয়েছে। আর বিক্রয় হচ্ছে এক ধরনের আয়, তো আমরা জানি মালিকানা সত্ত্ব 4টা উপাদান, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়, যেহেতু মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। হ্যাঁ, তাই বিক্রয় হচ্ছে ক্রেডিট হয়েছে 25,000, বোঝা গেল? আচ্ছা, তারপরে আসি লেনদেন 5, বাড়ি ভাড়া পাওয়া গেছে 5,000 টাকা। তো বাড়ি ভাড়া পাওয়া গেছে কত টাকা? 5,000 টাকা, তার মানে এটা হচ্ছে আমার ইনকাম বা আয়, বাড়ি ভাড়া আয়। হ্যাঁ, তো নগদ টাকা আমার বৃদ্ধি পেয়েছে, বাড়ি ভাড়া পাইছি, তো আমার নগদ টাকা বৃদ্ধি পেল, তো নগদান হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। তো দেখো 5,000 টাকা পাওয়া গেছে, তাই 5,000 টাকা দেখো নগদান হিসাব ডেবিট হলো 5,000 টাকা এবং ভাড়া হিসাব তোমার 5,000 টাকা ক্রেডিট হলো, যেহেতু তোমার আয় বেড়েছে। হ্যাঁ, এখানে দেখো এই যে বাড়ি ভাড়া নগদে পাওয়ায় নগদান নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে বাড়ি ভাড়া পাওয়ায় আয় হিসেবে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এক্সপ্লেনেশনটা খেয়াল করেছো? মিললো? আচ্ছা, তো জাবেদার মাধ্যমে আমরা সুন্দরভাবে শিখবো। প্রদেয় হিসাবকে 8,000 টাকা পরিশোধ করা হলো, তার মানে নগদ থেকে টাকা চলে গেছে, আমার প্রদেয় হিসাবকে পরিশোধ করছি, তার মানে কি প্রদেয় হচ্ছে একটা দায় হিসাব, দায়ও কমে গেল, আমার নগদ টাকাও চলে গেল। হ্যাঁ, তো নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট এবং প্রদেয় হিসাব ডেবিট হবে। হ্যাঁ, তোমার পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়, তাই দেখো 8,000 টাকা মাইনাস হলো, বোঝা গেল? পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়, ওটা কিন্তু নোট করে নিবা। আয়, দায় আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট, এখানে যেহেতু হ্রাস পেয়েছে তাই 8,000 মাইনাস হয়ে গিয়েছে। দেখো প্রদেয় হিসাব টাকা পরিশোধ করায় দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেয়েছে, আর সম্পদও হ্রাস পেয়েছে, তাই দুই দিকেই মাইনাস হয়েছে। তারপরে আসি লেনদেন 7, কর্মচারী শফিককে বেতন বাবদ 12,000 টাকা পরিশোধ করা হলো, তার মানে নগদ টাকা চলে গেছে, আর এটা যেহেতু ব্যয় মালিকানা সত্ত্ব কমে গেছে, তাই দেখো এখানে নগদে 12,000 টাকা চলে গেল এবং মালিকানা সত্ত্ব থেকেও আমার 12,000 টাকা কমে গেল। তাই দেখো শফিককে বেতন পরিশোধ করায় নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে এবং খরচ হয় মালিকের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তার মানে এটা জাবেদা কি হবে? তোমার বেতন বাবদ পরিশোধ করা হলো, বেতন হিসাব ডেবিট, বেতন খরচ ডেবিট, তোমার কত টাকা? 12,000 টাকা, 12,000 টাকা, এবং তোমার নগদান হিসাব ক্রেডিট 12,000 টাকা, বোঝা গেল? এভাবে আমরা জাবেদার মাধ্যমে অ্যানালাইসিস করে করে পড়বো, জাবেদার মাধ্যমে অ্যানালাইসিস করে করে পড়বো। তারপর আসো, তো মোটামুটি আমাদের যে কনসেপ্টটা দরকার ম্যাথ করার জন্য, ম্যাথের কনসেপ্টে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকলাম। এরপরে আমরা যখন সিকিউ সলভ করব তখন আরও বিস্তারিত বুঝে যাব। এই ক্লাসটা কিন্তু তোমার ম্যাথের কনসেপ্ট ক্লাস হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এখানে আমরা কি শিখলাম? লেনদেন আইডেন্টিফাই করা শিখলাম, কোনটা বাড়লে ডেবিট হয়, কোনটা কমলে ক্রেডিট হয় এটা শিখলাম, কিভাবে জাবেদা দিতে হয় এটা শিখলাম, এবং কিভাবে আমার দুইটা পক্ষে হিসাব সমীকরণের দুইটা পক্ষে কীভাবে প্রভাব ফেলে সেটা আমরা দেখলাম। হ্যাঁ, তো এখন আমরা এই টপিক বেস কিছু এমসিকিউ দেখে নেব। কোন অবস্থাটি লেনদেন দ্বারা ঘটতে পারে? কোন অবস্থাটি লেনদেন দ্বারা ঘটতে পারে? সম্পদ হ্রাস বা ব্যয় হ্রাস, আয় বৃদ্ধি বা দায় হ্রাস, ব্যয় বৃদ্ধি বা দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি বা আয় বৃদ্ধি। এই চারটার মধ্যে হবে ব্যয় বৃদ্ধি বা দায় বৃদ্ধি। অর্থাৎ তোমার আমি বলেছি যে হিসাব সমীকরণের 3টা উপাদান, A = L + OI। হ্যাঁ, তো
তো a ইকুয়াল টু l প্লাস এর মধ্যে এটা বাম সাইডের উপাদান, এটা হচ্ছে ডান সাইডের উপাদান। তো ডান সাইডের উপাদানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি তোমার ব্যয় বৃদ্ধি হয়, হ্যাঁ, তাহলে তোমার দায়ও বৃদ্ধি পাবে। অর্থাৎ এক সাইডের উপাদান বৃদ্ধি পেলে আর এক সাইডের উপাদানও বৃদ্ধি পাবে, এক সাইডের উপাদান হ্রাস পেলে আর এক সাইডের উপাদানও হ্রাস পাবে। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে কি বলছে, আয় বৃদ্ধি এবং দায় হ্রাস, সেটা হয় না। কারণ কি, আয় যদি বৃদ্ধি পায় দায়ও বৃদ্ধি পাবে। হ্যাঁ, অর্থাৎ একটার সাথে আর একটা ইন্টার রিলেটেড। তাই এখানে বলছে ব্যয় বৃদ্ধি এবং দায়ও যখন বৃদ্ধি পাবে তখন তোমার কি এই অবস্থা দ্বারা লেনদেন ঘটতে পারে। অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণে কি পরিবর্তন ঘটে? অবচয়ের মাধ্যমে কি পরিবর্তন ঘটে? অবচয়কে যখন সম্পত্তির মূল্য কমে যায়, যখন সম্পত্তির মূল্য কমে যায়। তো অবচয় যাবে দেখি, অবচয় হিসাব ডেবিট, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। হ্যাঁ, তো এটা মূলত তোমার যে সম্পত্তি, আমার যে সম্পত্তি আছে সম্পত্তির মূল্যটা কমায় দেয়। তাই অবচয়টা সবসময় দেখবা সম্পদ থেকে বাদ দিয়ে দেখাতে হয়। যন্ত্রপাতি বাদ অবচয়, হ্যাঁ, যন্ত্রপাতি বাদ অবচয়, তারপর হচ্ছে জমি বাদ হচ্ছে অবচয়। তো এইরকম দেখবা অবচয়টা সবসময় যন্ত্রপাতি থেকে বাদ যায় বা কম্পিউটার থেকে বাদ যায়। তো অবচয় মূল্যটা বাদ দিয়ে দেখানোর পর তোমার কিন্তু অবচয় হচ্ছে এক ধরনের কি, মালিকানা সত্ত্বের মধ্যে এক ধরনের ব্যয়। অবচয় কিন্তু একটা ব্যয়। ব্যয় কী করে? মালিকানা সত্ত্বকে কমায় দেয়। তাই অবচয় তোমার সম্পত্তিও কমায় দিচ্ছে, আবার মালিকানা সত্ত্বকেও কমায় দিচ্ছে। তাই এবং ওই উপাদানের তোমার পরিবর্তন ঘটে কি অবচয় ধার্য করার ফলে। প্রদেয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের উপর কী প্রভাব ফেলে? প্রদেয় হিসাব এক ধরনের কি দায়। প্রদেয় হিসাব মানে কি, তোমার দায় আছে, তোমার দায় আছে, তো পরিশোধ করলে তোমার কি হয়? পরিশোধ করলে প্রদেয় হিসাব, আমি বলছি যে প্রদেয় হিসাব যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ দায় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে, এবং দায় যখন হ্রাস পাবে, প্রদেয় হিসাব যখন হ্রাস পাবে তখন তোমার ডেবিট হবে। হ্যাঁ, তো এখানে বলছে প্রদেয় হিসাব পরিশোধ করলে। তো প্রদেয় হিসাব পরিশোধ করলে কি হয়? প্রদেয় হিসাব পরিশোধ করলে আমার দায় কমে যায়। তো দায় যখন কমে যাবে তখন সেটা ডেবিট হবে। তার মানে কি, তোমার প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট হবে। এবং আমার কি পরিশোধ করতেছি কি দিয়ে? টাকা দিয়ে। নগদ টাকা কমে যাচ্ছে, তাই নগদ হিসাব ক্রেডিট হবে। তো এখন আসি, প্রদেয় হচ্ছে কি একটা দায়, প্রদেয় হচ্ছে দায় হিসাব। হ্যাঁ, তো এখানে আমরা একটু খুঁজে বের করি। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তার মানে দায় হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে, দায় কী পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এবং দায় হ্রাস পাচ্ছে এবং সম্পদ কী পাচ্ছে? সম্পদ, নগদ একটা সম্পদ, তাই সম্পদও হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে এবং সম্পদ হ্রাস পাচ্ছে। তো এটা আমার খুঁজতে হবে, সম্পদ হ্রাস এবং দায় হ্রাস, এটা হচ্ছে গ নাম্বার। তো গ নাম্বার হবে আমার অ্যান্সার। এইভাবে আমরা অ্যানালাইসিস করে করে শিখব, খুবই ইজি, কিন্তু ধরতে পারা লাগবে। বোঝা গেল? তো এখানে প্রদেয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের উপর কীভাবে পড়বে? সম্পদ হ্রাস পাবে এবং দায় হ্রাস পাবে। আমি তোমাকে ভেঙে ভেঙে দেখালাম। এই দেখো, প্রদেয় হিসাব হচ্ছে একটা ধরনের দায়। দায় আমরা বৃদ্ধি পেলে জানি ক্রেডিট হয়, এবং দায় হ্রাস পেলে জানি ডেবিট হয়। তো প্রদেয় হিসাব যেহেতু তোমার কমে যাচ্ছে, আমি পরিশোধ করলে কি হচ্ছে, আমার যে পাওনাদার আছে তাকে যখন আমি টাকাটা দিয়ে দিব তখন আমার পাওনাটা কমে যাবে না? যেহেতু আমার দায়টা কমে যাচ্ছে তাই দায়টা ডেবিট হবে। হ্যাঁ, দায় আমার হ্রাস পাচ্ছে, দায় আমার হ্রাস পাচ্ছে, এবং আমার নগদ টাকা তো কমে যাচ্ছে, আমার ক্যাশও কমে যাচ্ছে, তার মানে আমার সম্পদও হ্রাস পাচ্ছে। তাই সম্পদ হ্রাস এবং দায় হ্রাস হবে। হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলবে সম্পত্তি হ্রাস এবং দায় হ্রাস। গেল। তো হিসাব সমীকরণ ওই এর বর্ধিত রূপ কোনটি? আমরা জেনেছি যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো এটাই আমরা খুঁজবো এখন। হ্যাঁ, সি প্লাস হবে, তো সি প্রথমে আছে, সি প্লাস অবস্থায় আছে, প্লাস আর হবে। এই যে প্লাস আর এখানে আছে, এখানে আছে, বাকি দুইটা এমনিতেই আউট। হ্যাঁ, প্লাস আর আছে, মাইনাস ই হবে, মাইনাস ই এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এটাও হতে পারে, মাইনাস ডি হবে, এখানে প্লাস ডি আছে, তার মানে এটা হবে না, তার মানে অ্যান্সার গ। এইভাবে তোমার অ্যানালাইসিস করে করে শিখতে হবে। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা মনে থাকলে বাকিগুলো তোমার অটোমেটিক ফিল্টার আউট হয়ে যাবে। হ্যাঁ, এটা কুমিল্লা বোর্ডে আসছিল। কোনটি ব্যবসার মূলধনের হ্রাস ঘটায়? মূলধনের হ্রাস ঘটায়, অর্থাৎ ওই হ্রাস পাবে। হ্যাঁ, আমার ওইর উপাদান কয়টা? চারটা। চারটা কি কি? মূলধন, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো এর মধ্যে আমরা জানি যে মূলধন এবং আয় মূলধনের বৃদ্ধি ঘটায়, ব্যয় আর উত্তোলন মূলধনের হ্রাস ঘটায়। তো এখানে কি হবে? এখানে উত্তোলন নাই, শুধু আছে ব্যয়, তার মানে অ্যান্সার হবে ব্যয়।
বুঝতে পারছো? তারপরে নিচের কোনটি বা কোন হিসাবের দ্বারা ব্যবসার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? মূলধন এবং আয়ের মাধ্যমে। তো এখানে উত্তোলনের সুদ, উত্তোলন রিলেটেড হবে না। হ্যাঁ, তোমার উত্তোলন যদি ডেবিট হয়, উত্তোলন সুদ ক্রেডিট, বীমা প্রিমিয়াম, উত্তোলন, উত্তোলন তো হবে না। এখানে বলছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, উত্তোলন মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে না। হ্যাঁ, আয়কর জীবন বীমা প্রিমিয়াম, আয়কর জীবন বীমা প্রিমিয়াম এটাও এক ধরনের উত্তোলনের আর এক নাম। উত্তোলনের আর এক নাম কি? উত্তোলনের আর এক নাম, উত্তোলনের আর এক নাম জীবন বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম, আয়কর, এইগুলো সব উত্তোলনের আর এক নাম। তার মানে এটার অ্যান্সার হবে উত্তোলন সুদ। উত্তোলন যদি ডেবিট হয়, উত্তোলন সুদ হবে ক্রেডিট। তার মানে এটা এক ধরনের আয়, এটা এক ধরনের আয়। হ্যাঁ, তাই এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটায়, তাই এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটায়। গেল। তো আশা করি টপিকটা বুঝতে পেরেছো। খুবই ক্রুশিয়াল একটা টপিক ছিল, অনেক ইনডেপথ, বোঝার অনেক কিছু ছিল। আশা করি তোমাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই নেক্সট আমরা যখন ম্যাথ ধরবো তোমাদের একদম পানির মতো সোজা লাগবে। তো আজকের টপিক ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী টপিকে। আসসালামু আলাইকুম।